দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। এবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করছে সরকার। পুনর্বিবেচনা হতে পারে শিক্ষার্থীদের কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার নতুন গ্রাফিতি এঁকে ছাত্র জনতার দিনভর ঘৃণা, ক্ষোভ, জুতা নিক্ষেপ। দেশ ঠিক পথে নিতে নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি, জন অধিকার আদায়ে আরেকটি যুদ্ধের ডাক। আর নয় রাতের ভোট, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বললেন সিইসি। নিরাপত্তাহীনতায় অধিকাংশ জুলাই শহীদ পরিবার, মামলা বাণিজ্যের কথা স্বীকার খোদ আইন উপদেষ্টার। রাজধানীর মোহাম্মদপুরে থামছেই না অপরাধ, এবার দিনে দুপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের। দর্শক, আজ আপনাদের সাথে আছে আমি মনসুর আলমদিন। কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেমন থাকবে, এছাড়াও সমসাময়িক রাজনীতির আরও কয়েকটি বিষয় চলে আসবে। তিনজন সম্মানিত আলোচক রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, এবং আছেন সারওয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিছু কথা বলেছেন এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দায়িত্ব যে সরকার নিচ্ছে সেই ব্যাপারে। তার বক্তব্য শুনে আমরা আলোচনায় আসব। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। শুরুতেই জনাব সারওয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রচুর আলোচনা এবং এক ধরনের সমালোচনা হচ্ছিল যে আসলে সবাইকে ছাড়া, অন্যান্য যারা এই অভ্যুত্থানে অংশীজন তাদেরকে ছাড়া আসলে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ঘোষণাপত্র দেয় তাহলে আসলে সবার যে মতামত সেটার প্রতিফলন তাতে ঘটবে কিনা। সরকার যখন এই দায়িত্ব নিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। সরকার, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে এটা মানে জাতীয় ঐক্যের ভিত্তিতে হোক এবং সরকারি উদ্যোগ নেওয়া উচিত, কারণ এই প্রোক্লেমেশন এটা ডিউ ছিল অনেক দিন ধরে। এই অভ্যুত্থানের পর থেকেই অনেক মহল থেকে, আমাদের দেশের এবং আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে একটা জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন জারি করা দরকার, কারণ আদারওয়াইজ আপনি একটা হচ্ছে যে এই অভ্যুত্থানের একটা রিটেন ডকুমেন্ট, মানে যেটা কিনা কিছু ক্ষেত্রে লিগ্যাল ডকুমেন্ট হিসেবেও ব্যবহার করা যাবে, সেটার মিসিং থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেশের অস্থিতিশীলতা বা সরকারের যে গ্রিপ তৈরি করা পুরো পরিস্থিতির উপর, সেটা একটু মিসিং থাকবে। তো সেটা করা যাচ্ছিল না নানা কারণে। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো কারণ। আমরা তো জাতীয় যে কোনো বিষয়ে একটা জায়গায় পৌঁছানো আমাদের জন্য একটু কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমরা যেহেতু 24 সাল আমরা অপেক্ষা করেছি এবং আমরা রাজনৈতিক দল সহ সরকারকেও বলেছি, সিভিল সোসাইটির মেম্বার্স, আমরা ক্রমাগত কথা বলেছি যে এটা করা দরকার বাংলাদেশের স্বার্থে। তো শেষ পর্যন্ত যখন এই 24 সাল শেষ হয়ে যাচ্ছিল, তখন আমরা যখন সে আশানুরূপ মানে কোনো সাড়া পাই নাই বিভিন্ন মহল থেকে, তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে এটা করতে হবে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে। ফলে 24 সালের একটা এত বড় ঘটনা পুরো পৃথিবীতে, এই তৃতীয় বিশ্বের জায়গা থেকে দেখতে গেলে এটা পুরো পৃথিবীতে একটা 21 শতকের একটা বড় ঘটনা। এটা এভাবে উইদাউট এনি স্টেটমেন্ট অর প্রোক্লেমেশন এটা চলে যেতে পারে না। সেই জন্যই আমাদের টার্গেট ছিল যে 31 ডিসেম্বরে আমরা প্রোক্লেমেশন জারি করব এবং আমরা এটা ঘোষণা করার সাথে সাথে আমরা দেখেছি যে বিপুল সাড়া, এবং কালকে একটা বড় সড়ো জমায়েত হওয়ার কথা ছিল কিংবা আছে, এখনও বলতে হবে। এর মধ্যে সরকার, আমি সাধুবাদ জানাই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী প্রথম সপ্তাহের মধ্যে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশনের কথা তারা বলেছেন। আমরা দেখব যে তারা কি প্রোক্লেমেশন করে। ইন দ্য মিন টাইম আমরা অপেক্ষা করবো এবং আমরা মাঠে আছি আর কি। এখানে একটা প্রশ্ন বিশেষ করে বিএনপির তরফ থেকে তোলা হচ্ছিল যে 72-এর সংবিধানকে আসলে বাদ দিয়ে যদি এগোনো হয় তাহলে সেটা মুক্তিযুদ্ধের চেতনা বা সেখানে শহীদদের যে আত্মত্যাগ সেটাকে একরকম অস্বীকার করা হবে। এটার ব্যাপারে আপনার বিশ্লেষণটা কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং
মানে মুক্তিযুদ্ধের সাথে যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, এটার মাঝখানে একটা দেয়াল হিসেবে ছিল 72-এর সংবিধান। আমরা আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং অন্য অনেকেও বলেছেন, যেমন আমি এই মুহূর্তে বদরুদ্দিন উমরের কথা বলতে পারি। তারা বলেছেন যে 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রতিবিপ্লব। অর্থাৎ মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণাপত্র ছিল, যেটাকে পূর্ণাঙ্গ কনস্টিটিউশন করার একটা দায় ছিল, সেটা না করে 72-এর সংবিধান একটা কমপ্লিটলি একদলীয় মানে সংবিধান করা হয়েছে। 4 মূলনীতি, সেটা একটা দলের মূলনীতি, বাকশালের মূলনীতি, আমরা এগুলো দেখেছি। তো এই 72 সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা আকারে হাজির করা, এটা একটা পপুলার রেটরিক এবং ডমিনেন্ট ন্যারেটিভ আমাদের দেশে, কিন্তু এটা বাস্তবত সত্য নয়। কারণ এই 72 সংবিধানের যে ভাবাদর্শ এবং এটার যে ক্ষমতা কাঠামো, এটাকে ব্যবহার করেই বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয়েছে। সুতরাং ছাত্র জনতার পক্ষ থেকে রাইটলি দাবি উঠেছে যে এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে, যেটা কার্যত অলরেডি বাতিল হয়ে গেছে, আমরা এটাকে যেহেতু আমাদের একটা সংবিধান লাগে এবং আমাদের একটা কাগজ দেখাতে হয়, সেই কারণে এটা এখনো মানে এক অর্থে আছে আর কি। তো আমরা বলেছি যে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সেটা গণপরিষদের মধ্যে করলেই ভালো হবে। ভেঙে বিস্তারিত বলবেন যে কেন মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেটা থেকে 72-এর সংবিধানকে আপনারা ভিন্ন করে দেখছেন? 72-এর সংবিধান করেছে আওয়ামী লীগ এবং তখন থেকেই দাবি ছিল, মাওলানা ভাসানী সহ তখন অন্যান্য আরও যে সমস্ত বামপন্থী রাজনৈতিক দল ছিলেন যারা কিনা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদের দিক থেকে দাবি ছিল যে এটা আপনি সবাইকে নিয়ে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি মতো করেন, কিন্তু সেটা করা হয়নি। কাদেরকে নিয়ে ওই অ্যাসেম্বলি করা হয়েছে? যে যারা ছিল পাকিস্তানের ওই 70 সালে নির্বাচনের জন্য যারা জয়ী হয়েছেন, তাদেরকে নিয়ে অ্যাসেম্বলি করা হয়েছে এবং পুরো জিনিসটাকে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে সামনে ধরে রেখে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা দিয়ে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে এবং তখন থেকে কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে এবং এটা ক্রমাগত এই সংকটটা ঘনীভূত হয়েছে। 72-এর সংবিধান বাংলাদেশের মানে সংবিধান মানে তো জনগণের ইচ্ছা অভিপ্রায়, এটাকে কখনোই রিফ্লেক্ট করে নাই, বরং আমরা দেখেছি যে এই সংবিধানটা বরং গণ অভিপ্রায়ের মানে বিপরীতে দাঁড়িয়ে আছে। এই কারণে এই সংবিধানের সাথে জনগণের আর কোনো মানে মিলমিশ হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে যে নতুন ঘোষণাপত্রের প্রস্তাবনার কথা বলা হচ্ছে, এটা কালকে প্রকাশ হওয়ার কথা ছিল, এখন হয়তো অন্যদের নিয়ে তার কিছু পরিবর্তন হতে পারে। তার মূল বিষয়গুলো আসলে কি, সেটা এই মুহূর্তে কি আলোচনা করা যায় কিনা? এসেন্সটুকু বলা যেতে পারে এটুকু যে মুক্তিযুদ্ধের যে একটা আমাদের মানে জনগণের অর্জন, সেইটাকে রিক্লেইম করা এবং পুনরুদ্ধার করা এবার 24-এর অভ্যুত্থানের মধ্যে তার একটা পথ প্রশস্ত হয়েছে। তো এই 24-এর অভ্যুত্থানকে আমরা এভাবেই দেখি যে 71-এর মুক্তিযুদ্ধকে রিক্লেইম করা। সেই জায়গা থেকে এই মানে আমাদের যে বাংলাদেশে যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আওয়ামী লীগ এটাকে একটা চরম জায়গায় নিয়ে গেছিল গত 15 বছর, এই ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির দিকে কিন্তু আমরা হাঁটা শুরু করেছি। আমাদের জার্নি শুরু হয়েছে, রাষ্ট্র সংস্কারের অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, প্রতিষ্ঠানগুলো সংস্কার হবে। এই যে আমাদের গণতন্ত্রের দিকে ফেরা, এইটার জায়গা থেকে আমাদের এই মানে যেই প্রোক্লেমেশনটা এখন তো সরকার সবাইকে নিয়ে করবে, সেখানেও এটারই রিফ্লেকশন থাকতে হবে। অনেক ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, সেগুলোকে আসলে একটা যে কোনো কাঠামো হোক বা ঘোষণার মধ্যে আনা প্রয়োজন এবং এখন সরকার সেটার উদ্যোগ নিচ্ছেন। এই ব্যাপারে ঐক্যমত থেকে আমাদের রাজনৈতিক দলগুলো আসতে পারবে? আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, 5 তারিখে হয়তো অবস্থা একটা একরকম ছিল, কিন্তু আজকে অনেকে অনেকভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন। সেখানে আসলে ঐক্যমত কতটুকু কঠিন? এটা বেশ কঠিন এবং আপনি যেটা বললেন রাইটলি, 5 তারিখের পরপর এইটা করলে ভালো হতো সবাইকে নিয়ে এবং তখন সহজ ছিল, কোনো সন্দেহ নেই। এখন নানান রকম অনাস্থা, অবিশ্বাস এগুলো আছে, কিন্তু তারপরও আমি মনে করি এটা খুবই ভালো একটা পদক্ষেপ হয়েছে। কারণ আমি এক্সপেক্ট করবো, আমি এখনো জানি না, কারণ সিদ্ধান্ত এখনো হয়নি যে আগামীকাল তারা তাদের যে প্রক্লেমেশন ছিল সেটা করছেন কি না। যদি না করেন তাহলে ভালো হবে এই অর্থে যে যখন কেউ এটাকে করছেন তখন আর অনেকের ক্ষেত্রে আরেকটা নতুন পয়েন্ট যুক্ত হলো। আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে যারা ছিলেন, নেতৃত্ব, পেছনে সামনে নানানভাবে যারা ছিলেন, তাদের মধ্যে এক ধরনের বিতর্ক ইজ ফাইন, কিন্তু এটা আসলে দ্বন্দ্ব সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে, এটা হলো প্রবলেম্যাটিক। যদি এই প্রক্লেমেশনটা হয়ে যেত, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি অলরেডি এটা বলেছিও যে এটা ভুল হচ্ছে আমার বিবেচনায়। তুষার যেটা বললেন তার জায়গায় পয়েন্ট আছে, যে ওনারা এক্সপেক্ট করছিলেন যে এটা রাষ্ট্রীয়ভাবে হবে, কিন্তু যেহেতু হচ্ছে না, তারা অপেক্ষা করতে করতে তারা চাইলেন যে 24-এ যেহেতু আমাদের অভ্যুত্থানটা হয়েছে, তো 24-এর মধ্যে ওনারা কাজটা করতে চান। আমি অন্যান্যরা এভাবেই জিনিসটাকে, কেন এটা 31 ডিসেম্বর সেটা ব্যাখ্যা দিচ্ছেন। তারপরও এটা হতে হলে আমি মনে করি যে আমাদের সংকটটা বাড়তো, কারণ মানে ওনারা যা ঘোষণা করবেন তার সাথে দ্বিমত থাকার প্রশ্ন, রাজনীতির ডিনামিক্স এভাবে কাজ করে না। আমরা একটা উদাহরণ দিই, রাষ্ট্রপতিকে যদি সরানো হতো, রাষ্ট্রপতি থাকায়ও মহাবিপদ আছে বলে আমি মনে করি না, রাষ্ট্রপতিকে সরালেও মহাবিপদ হয়ে যেত আমি তা মনে করি না। সো দুই পক্ষই দুটো যুক্তি দেখালো যে রাষ্ট্রপতি থাকলে মহাবিপদ হয়ে যাবে, তাই তাকে সরাতে হবে। এটাও ভুল আমার বিবেচনায়। আবার এটাকে রাখতে যারা চাইলেন যে না মহাবিপদ হবে, না রাখলে
দুটোই ভুল। কিন্তু এটা আসলে দিনের শেষে দুটো পক্ষের এক ধরনের ইগোর ক্ল্যাশ, পলিটিক্স এগুলো হয়। এবং গণ অভ্যুত্থান শেষ হওয়ার পর থেকে আমি যে জিনিসটাতে আরেকটা সংকট দেখছি সেটা হলো এটাকে ক্লেম করা, যে না এটা আমি অলমোস্ট সব কিছু বা আমি প্রধান, এই ধরনের ক্লেমিংগুলো, এই প্রক্লেমেশনটা কিন্তু ওই ক্লেমটাকে আরও স্ট্রঙ্গার করতো। সো এটা অপরাপর পক্ষের সাথে আমরা যদি স্পষ্টভাবে বলি, বিএনপি এর মধ্যেই এটার ব্যাপারে স্কেপটিক্যাল অ্যাটিটিউড দেখিয়েছে, আর তারা দেখে হয়তো কথা বলতেন, এটা আসলে দূরত্ব আরও বাড়ানোর প্রবাবিলিটি তৈরি করতো। আমি জানি না, কারণ তারা, আমি পত্রিকায় দেখলাম, তুষার ভালো বলতে পারবেন, তারা তাদের খসড়া প্রক্লেমেশনটা নাকি সব দলকে দিয়েছেন, একটা পত্রিকায় কিন্তু এভাবে বলা হয়েছে। তো যদি দিয়ে থাকেন তারা অলরেডি জানেন এটার মধ্যে কি হতে যাচ্ছে, সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি। এবং আমি আবারও বলছি, এর মধ্যে প্রবলেম না থাকলেও একটা গ্রুপ, খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রুপ এই মুভমেন্টে, তারা এই প্রক্লেমেশনটা নিজের মতো করে দিচ্ছে। এখানে প্রয়োজনের প্রসঙ্গ যখন আসছে তখন মুক্তিযুদ্ধের স্বপ্ন বা জুলাই অভ্যুত্থানের স্বপ্ন, যেখানে সবচেয়ে বেশি ত্যাগ করেছে একেবারে দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের স্বার্থ রক্ষার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে। এবং এটা তো নিশ্চয়ই সন্দেহাতীত যে ৭১-এর পর থেকে আসলে তারা অবহেলিতই থেকেছেন, ক্রমশ বৈষম্য বেড়েছে। সেই দিকে আসলে তাদের অধিকারগুলো নিশ্চিত করার দিকে কি বাংলাদেশ এগোনোর মতো অবস্থায় আসতে পেরেছে? অবস্থায় এসছে, কিন্তু আমার না সবার সাথে একটা দ্বিমতের জায়গা আছে। সেটা হচ্ছে আমরা কেউ কেউ মনে করছি এই এগোনোটা খুব ফাস্ট হবে। আমি মনে করি না, আমি এতটা এক্সপেক্ট করি না। আমার বিবেচনার সংকটের জায়গাও কিন্তু এটা। আমরা প্রত্যেকে বাংলাদেশ এগিয়ে যাক চাই, আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ সুন্দর পথে আসুক, বাংলাদেশের সংস্কার হোক, সবই চাই। কিন্তু আমরা কতটুকু স্পিডে চাই, কতটুকু এক্সটেন্টে চাই, কত সময়ের মধ্যে চাই, এগুলোই হলো ডিবেটের জায়গা। বাংলাদেশ, শেখ হাসিনা গেছেন, আমরা যদি একটা গণতান্ত্রিক প্রসেস ধাপে ধাপে এগোতে পারি, এবং আমি একটা টাইম লাইনের মতো করে বলি, ধরুন আজ থেকে ২০ বছর পর আমরা মোটামুটি একটা ভালো ওয়ার্কিং ডেমোক্রেসি যদি হয়, আমি এটা নিয়ে হ্যাপি থাকবো। এটা ২ বছর না, ২০ বছর পরেও যদি হয়। কারণ আছে, একটা চরম মাফিয়া রেজিম, আমি ফ্যাসিস্ট রেজিম বলি না শেখ হাসিনার এটাকে, বিশেষ করে ১৮ পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম, একটা ক্রিমিনাল নেক্সাস দেশ চালিয়েছে, অর্গানাইজড ক্রিমিনাল, স্টেট মেশিনারি ব্যবহার করে তারা তাদের লুট করেছে। মানে একটা ডাকাতকে মাফিয়া ফ্যাসিস্ট বলাটাও আসলে ভুল। তো এটা সিস্টেমকে যে পরিমাণ ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসপ্রাপ্ত সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টাইম লাগবে। এবং আমি মনে করি এক্ষেত্রে এভলিউশন রাদার বেটার হয়। রেভলিউশন করে আসলে এই ধরনের কালচারাল পরিবর্তন, আমাদের কিন্তু কালচারাল পরিবর্তন, আমরা শেখ হাসিনাকে খেয়াল করবেন, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্র আনতে চাই। আমরা পরে যারা লড়াই করলাম তাদের মধ্যে ভীষণ অগণতান্ত্রিক মানসিকতা দেখবেন। যখন আমরা একমত হচ্ছি না কোনো পয়েন্টে, আমরা আবার ত্যাগ করছি, আমরা আবার একজনকে আক্রমণ করছি, শেখ হাসিনা যা করতো। এটাই আসলে আউটকাম। যখন আমাদের ওপরে এইরকম একটা ব্যবস্থা পড়ে থাকে, আমরা মানসিকভাবে অন্তর্গতভাবেও পাল্টে যাই। এবং এই পাল্টানো কিছু আইন, কিছু নিয়ম, এবং আমরা যদি একমত হই, আমরা হয় না মাঝে মাঝে আমরা আমাদের ক্লোজ কারোর সাথে ঝগড়া করবো না, ডিসাইড করে আবার করে ফেলি, কারণ আমরা ভেতর থেকে ওরকম রয়ে গেছে। সো এই চেঞ্জটা টাইম নেবে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে পরিবর্তনের কথা বারবার বলা হচ্ছে, এবং জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেটার ব্যাপারে ঐকমত্যে আসার কথা বলা হচ্ছে, কিন্তু এখন তো নানান ধরনের শক্তি তাদের নানান ধরনের অবস্থানের কথা বলছে। বিএনপির একটা অবস্থান আছে, জামাতের একটা অবস্থান আছে, বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির একটা অবস্থান রয়েছে, এর বাইরে অন্যান্য দলগুলোর অবস্থান রয়েছে। কথা হচ্ছিল এই সব কিছুর থেকে আসলে একেবারে মৌলিক কিছু বিষয়ে মানুষ একমত হতে পারেন কিনা, এবং সেটার সাথে যে সংস্কার কমিশনগুলো রয়েছে তাদের রিপোর্ট নিয়ে সবার সাথে জাতীয় ঐক্য করার একটা কথাও প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে। সেটা আসলে কতদূর সম্ভব হবে যখন বিএনপির মতো দল এভাবে নির্বাচন নিয়ে বারবার চাপ দেয়? দেখেন, তখন যখন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল আন্দোলনটাকে ব্যাপারে, তখন একটা কমন ব্যাপার ছিল, একজন কমন এনিমি ছিল, একজন ভিলেন ছিল, একজন দানব ছিল সবার সামনে, যে দানব সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এবং সবার জীবনে অতিষ্ঠ করে তুলেছিল বলে তারা সবাই একমত হয়েছিল এই দানবকে হটাতে হবে। সেটাই ছিল মূল লক্ষ্য, যে কারণে সবাই খুব ইজিলি একত্রিত হতে পেরেছিল। যখন সে দানব সরে গেল, তখন কি হলো? তখন প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা। কারো এজেন্ডা এই যে দানবের ফেলে যাওয়া চেয়ার আমি যে বসবো, কারো কারো এজেন্ডা যে না তুমি না, আমি একটা গ্রুপ বানাইয়া আমি বসবো। সবার কিন্তু আলাদা আলাদা এজেন্ডা। এবং এক গ্রুপ ভাবলো বিএনপিতে এসে যাচ্ছে, তাহলে বিএনপিকে কীভাবে ডিফেম করা যায় সেটা আমি করব। যতই দিন যাচ্ছে
নানা রকম ক্যারিকেচার কিন্তু এখানে হচ্ছে, যে কারণে আপনি ওই বাস্তবতাটা পাবেন না। এখন তো একক কোনো ভিলেন নাই, এখন বরং সবাই ফার্স্ট হতে চায়, সবাই যে চেয়ারটাতে বসতে চায় অথবা ওই চেয়ারের একটা শেয়ার নিতে চায়, যে কারণে এখন প্রত্যেকের স্বার্থ আলাদা হয়ে গেছে। এবং এটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি আছে, এদের সবাই আলাদা আলাদা পলিটিক্স আছে। যদি এমন হতো সবাই দেশের জনগণ নিয়ে ভাবছে, তখন একটা হতো। যে কারণে কি হচ্ছে, আন্দোলনটা কে করেছে এই দাবিদার নিয়ে আবার আরেক আন্দোলন হচ্ছে। আমরা এই আন্দোলনটা করেছি, আমরা এই মূল ছিলাম, আমার কথা শুনতে হবে, আমি কি বলি শোনো, এটা এই বিষয়গুলো হচ্ছে কিন্তু এখন এই কারণে, আর কিছু না। এখানে বিএনপির তরফ থেকে একটা কথা বলা হয়, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে ক্ষমতায় গেলে সংস্কার করবেন কিনা, তারা বলতে চান যে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, যে কোনো রাজনৈতিক দলই তারা যদি ক্ষমতায় যায় তাদেরকে আসলে ভাবতে হবে তারা আসলে ওই পথে হাঁটতে চায় কিনা, কারণ তাদের এই ধরনের একটা পরিণতি হতে পারে। সেটাকে আপনি বাস্তব মনে করেন? এটা তারা যখন বলছে, এটা তো আসলে লজিক্যালি এটাই তো হওয়া উচিত, কিন্তু এই লজিককে আমরা কখনো ঘটতে দেখেছি? প্রত্যেকে এই আওয়ামী লীগ, এই বিএনপি দুইবার তো ক্ষমতা থেকে নেমে গেছে, যে আবার যখন এসেছে অথবা আসতে চেয়েছে তখন তো আবার আগের মতো করে আসছে। এই যদি এইটাই বাস্তব হতো তাহলে তো প্রতিবার নামার পরেই তারা শিক্ষা নিত। কিন্তু জুলাইয়ের মতো করে তো আর বাংলাদেশের আগে কাউকে নামতে হয়নি। কোনো পতনই একরকম না, প্রত্যেকটা পতন আলাদা আলাদা। আপনিও যদি এই হাঁটতে যে হোঁচট খেয়ে পড়েন, আপনি প্রত্যেকটা হোঁচট আলাদা আলাদা, হুবহু কোনোটা মিলবে না। কিন্তু কিন্তু মিলতে পারতো কোনটা? শিক্ষাটা। আপনি যদি শিক্ষা নিতেন যে আমি এরকম করবো না, করলে হোঁচট খেতে হতে পারে, তাহলে হতো। কিন্তু এটা কেউ নেয় না তো। বিএনপি নিয়েছে, বিএনপি 96 তার পতন হয়েছিল, কি কষ্ট করে থাকার চেষ্টা করছে। 2006 আসে না, সেখানে শিক্ষা নিছে? নেয় নাই তো। আওয়ামী লীগ নিছে? নেয় নাই তো। এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো এই অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই। এটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে। যেই যাবে সেই তারা নতুন একটা ফন্দি বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই সবাই এই জুলাই বিপ্লবে যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি, তারাও একই জিনিস, একই জিনিস। তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই। দিস ইজ রিয়েলিটি। কারো চিন্তায় জনগণ নাই, কারো চিন্তায় মানুষের দুর্ভোগটা নাই, মানুষের নিত্যদিনের দুর্ভোগ নাই। এই যে এত বলেন আপনার মানুষের নিত্যদিনের দুর্ভোগটা কি? দ্রব্যমূল্য নিত্যদিনের দুর্ভোগ। এই যে হুট করে একদিন সয়াবিন তেলের দাম 8 টাকা প্রতি লিটারে বাইরে গেল, কি এই যে আপনার জুলাই অভ্যুত্থানে যারা নায়ক একটা মন্তব্য করছে এ সম্পর্কে, মন্তব্য করছে? তারা প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে বসে আছে। এই রেভলিউশন হলে আপনি যে বলেন এই রিক্সাওয়ালাকে আমরা কিন্তু প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে আলোচনা করছি, সরকার বলেছে এটা করবে, আমরাই করব। ওরা বলবে এটা হলে কি জিনিসপত্রের দাম কমবো? দাম কমবে? দিস ইজ দ্য পয়েন্ট। কেউ নাই, কেউ ভাবে না। তারা ভাবে আমার শেয়ারটা কত, ওই কেকের কোন পোর্শনটুকু আমি পাবো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা কিন্তু যে কথাটা জাহেদ বলল, খুব দুর্দান্ত একটা কথা কথা সে বলছে যে মনোজগতে, আমাদের মনোজগৎটা তো তৈরি হয়েছে একদিনে না। এটা তো আমার বাপ মায়ে শেখায় নাই যে তোর মনটাকে এইভাবে কর, তা বলে নাই। কিন্তু এই দেশের আবহাওয়া, এই দেশের মাটি, হাওয়া, বাতাস, আমার দেশের পাশের বন্ধুর বক্তব্য, সব থেকে আমাদের মনোজগৎ এরকম হয়েছে যে আমি কেকের বড় অংশটা চাই। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো সারওয়ার তুষার আপনার কাছে। যে প্রসঙ্গে যেন মাসুদ কামাল বলছিলেন, আপনিও নিশ্চয়ই ঢাকা শহর বা ঢাকার বাইরে অন্যান্য জায়গায় দেখেছেন কিভাবে টিসিবি ট্রাকের পেছনে মানুষের সারি দীর্ঘ হচ্ছে এবং দ্রব্যমূল্য একটা খুব জীবন ঘনিষ্ঠ, প্রতিদিন মানুষের যা মোকাবেলা করতে হয় এমন একটা সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকার যা করছে এখন পর্যন্ত সেটা আপনার কাছে যথেষ্ট মনে হয় কিনা, এবং এর সাথে যাদের মাধ্যমে আসলে তাদের কাজ করতে হচ্ছে আমলাতন্ত্র, তারা যেভাবে বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন, বিশেষ করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, তাতে করে এদের নিয়ে আসলে কত দূরই বা সম্ভব? না, অ্যাবসলিউটলি ভাই যেটা বলেছেন, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা এটা এই গত 4 মাসের মেজর কনসার্ন। প্রতিদিন আপনাদের ইয়েতেই দেখছিলাম যে আজকেও মোহাম্মদপুরে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ক্ষেত্রে একটা নিষ্ক্রিয়তা আছে সরকারের দিক থেকে, এটা অস্বীকার করা যাবে না। এবং সরকারের আরও ফার্মনেস, আমরা বারবার বলেছি যে আপনাদেরকে আমরা সংস্কারের কথা বলছি কারণ এটা লং টার্মের একটা
মানুষের ভালো হবে এই জন্য, কিন্তু এই মুহূর্তে মানুষের যে দুর্ভোগ এটাকে তো মিট আপ করতে হবে, আদারওয়াইজ তো আমি যত ভালো কথাই বলি মানুষের কাছে তো ভালো লাগবে না। এই যে এখন যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ, এবং এটা যে অনেকাংশেই মানুষও কিছুটা কেউ কেউ মনে করছে যে হ্যাঁ ঠিকই আছে নির্বাচন দিয়ে চলে যাক, এটা যে মানুষ মনে করে, এটা একটা কারণ কিন্তু হচ্ছে এই দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার একদম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত বলতে হবে। মানে অন্তত সাঁড়াশি অভিযান এবং ঢাকা শহরের মধ্যে ছিনতাইকারী ধরা পড়েছে এরকম কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তাহলে মানুষ বলতো ঠিক আছে সরকার ভালো কাজ করছে, আরও কিছুদিন সংস্কারের জন্য সময় দেওয়া দরকার। সেটা মানে সরকারের দিক থেকে একটা বড়সড় ঘাটতি আছে। আমলাতন্ত্রের সমস্যাটা খুব সিরিয়াস, মানে অন্তত এই সর্বশেষ তারা যেটা ওই একটা সম্মেলন না কি করে তারা যেভাবে হুমকি দিলেন এবং অ্যান্টিবায়োটিকের দিলেন যে সরকার যদি না করে কিভাবে আদায় করতে হয় আমাদের জানা আছে, আমরা তাদের শক্তির উৎস জানি না যে কেন তারা এটা বলেন। এবং আমার বুঝ হচ্ছে যে এটা কমপ্লিটলি তাদের চাকরিবিধির তারা লঙ্ঘন করেছেন এবং তাদের বিরুদ্ধে যে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখা যাচ্ছে না, এবং তাদের এই অস্থিরতার পরেই এই ধরনের উত্তেজনা সৃষ্টির পরেই সচিবালয়ে আগুন লাগলো, এটাও একটা খুব রহস্যজনক। হ্যাঁ, মানে সচিবালয়ের মতো একটা এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়, স্পর্শকাতর জায়গায় এইভাবে আগুন লাগার সাথে সাথে যেহেতু কাছাকাছি ছিলাম, আমি গিয়েছি একদম অন স্পট, আমি দেখেছি যে দুইটা জায়গায় যেভাবে আগুন লেগেছে এটা নিছক মানে শর্ট সার্কিট বা এরকম কিছু না, এটা পরিকল্পিত বলে আমার কাছে অন্তত প্রাথমিকভাবে মনে হয়েছে। এবং এটা সবাই কিন্তু এই কথাই বলছে। তাহলে এই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ব্যবস্থা না নেওয়ার ফলে দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে সত্যি সত্যি সরকার নিজে ট্রাবলে পড়ছে, কারণ আমার একটা বোঝাপড়া হচ্ছে যে আগে মানে আওয়ামী লীগের আমলে রাষ্ট্র যা সরকার তা এক জায়গায় ছিল, কারণ একটাই সিন্ডিকেট। কিন্তু এখন কিন্তু পুরনো রাষ্ট্র সরকার নতুন, ফলে সরকারের রিয়েলি কিছু ট্রাবল তৈরি হচ্ছে কাজ করার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক রাজনৈতিক দলের নেতারা তারা বলার সুযোগ পাচ্ছে যে আপনি কিভাবে সংস্কার করবেন এই পুরনো দিন। এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড, মানে যে কারণেই যে উদ্দেশ্যে প্রশ্নটা করা হোক প্রশ্নটা তো ভ্যালিড, যে আপনি পুরনো ফ্যাসিবাদের যারা চিহ্নিত এবং কিছু প্রোফাইল আমরা দেখেছি যারা সত্যি সত্যি চিহ্নিত, যারা জয় বাংলা বলে শেখ হাসিনার কদমবুচি করেছেন, এরকম লোক এখনো আমলাতন্ত্রে রয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো তারা তো সংস্কার এখন হয়তো প্রোঅ্যাক্টিভভাবে সরকারের বিরোধিতা না করলেও তারা তো অনেক ধরনের অনেক কিছু করছে এবং এটা চলতে থাকবে। এই কারণে সরকারের কিছু প্রায়োরিটি সেট করার মধ্যে এটা থাকা উচিত যে যারা অ্যাক্টিভলি কিংবা অপ্রকাশ্যে, সরকারের ইন্টেলিজেন্স আছে না, সরকার কেন এটা ব্যবহার করছে না আমি জানি না, যে অ্যাক্টিভলি কিংবা ইনডিরেক্টলি যারা হচ্ছে সরকারের কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করছে, এই নতুন পরিস্থিতিকে ওন করছেন না, পুরনো ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এই ধরনের একটা জজবার মধ্যে আছে, এদের বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। একটা কথা বলা হয় যে জনপ্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন বা অন্যান্য বিভিন্ন বাহিনীরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এদেরকে আসলে ছাড়াও দেশ চলবে না, এবং এদের মধ্যে যদি এই যারা আগের ব্যবস্থার দোষর ছিলেন, বিশেষ করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের সংখ্যা এত বেশি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আসলে রাষ্ট্রযন্ত্রটা অচল হয়ে যাবে, এদের বিকল্প নেই, এই ধরনের একটা কথা বলা হয়। সেটার ব্যাপারে আপনার ভাবনাটা কি? মানে এটা তো ঠিক যে আমলাতন্ত্র বা আমলাদের ছাড়া দেশ এই মুহূর্তে অন্তত এই প্রশাসন চালানো কঠিন হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি তো মানে হরে ধরে একেবারে চিরুনি অভিযান চালানো দরকার নাই। কিছু যারা এই কাজগুলো করছে, যারা এগুলোর মাস্টার মাইন্ড তথাকথিত, বা যারা এগুলো কলকাঠি নাড়ছে, এদেরকে চিহ্নিত করা কোনো ব্যাপার না। এদেরকে চিহ্নিত করলে বাকি যারা আছে তারা অন্তত ঠান্ডা হয়ে যাবে, এবং অন্য যারা সেকেন্ড লেয়ারের যারা এই পরিস্থিতিকে ষড়যন্ত্র করছে তাদেরকে নানাভাবে বদলি করা যায় কিংবা তাদেরকে ওএসডি করা যায়, নানা কিছু করা যায়। এবং অন্য অনেক লোক কিন্তু আছে, আর এরা কিন্তু দলীয় নিয়োগপ্রাপ্ত, দলীয় বিবেচনা নিয়োগপ্রাপ্ত, এগুলোর প্রতিদিন ফলাও করে রিপোর্ট প্রকাশিত হচ্ছে পত্রিকা, আমরা দেখতে পাচ্ছি, যারা সব গত 15 বছরে একদম পার্টি ক্যাডার যাকে বলা হয় সেই ধরনের পার্টি ক্যাডার। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা একটু এই উত্তেজনা তৈরি হওয়ার কিছুদিন আগের ঘটনা। ফরিদপুরের দিকে একটা মেলা, স্থানীয় মেলা, সেটা কিন্তু বন্ধ করা হচ্ছিল। তো সেই বন্ধটার পেছনে একজন ইউএনও জড়িত ছিলেন, এবং সেই ইউএনও পরে আমি খোঁজ নিয়ে জানলাম আমার বিশ্ববিদ্যালয়ের উনি সিনিয়র এবং চিহ্নিত ছাত্রলীগের বহু ছেলের অঙ্গহানির পেছনে এই লোকের দায়ভার আছে। তো তিনি তো এখনো ইউএনও, এবং তারা হচ্ছে কেন দেখেন মেলাটা বন্ধ করে দিয়ে বলা হচ্ছে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, এই ধরনের একটা ফ্রেমিং তারা করার চেষ্টা করছে। এরকম নানাভাবে তারা সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে অন্তত সরকারের ইন্টেলিজেন্সে এমন লোক এখন বসানো উচিত যারা আসলে এই পরিস্থিতিকে ডিল করতে পারবে এবং এই সরকারকে সঠিক তথ্য দিয়ে মানে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসি। এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রচুর কথা হচ্ছে, বিশেষ করে তার আগে প্রশাসনের ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ, তার সাথে আগুন লাগার ঘটনা, আবার একই সাথে অনেকে বলছেন যে বিভিন্ন তদন্ত চলছিল, কিছু নথি তলব করার কথা চলছিল এবং সেই কারণে হয়তো সেই নথিও ধ্বংস করা হয়ে থাকতে পারে এর মাধ্যমে। এই ব্যাপারে এবং সার্বিকভাবে যে প্রশাসনিক সংস্কারের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখেন, আমি আগেও বলেছি, এটা একদম শুরুর দিক থেকে আমি বলে আসছি যে গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা সচিবালয়ে আছে। এটা একদম শুরুর দিক থেকে আমি বলতেছি ভাই, তোতা পাখির মতো আসলে জোপেই যাচ্ছে।
কিন্তু এরা মনে করেছিল, আমাদের এই সরকার মনে করেছিল কোনো সমস্যা নাই, এরা সব ভদ্র হয়ে গেছে, গোবর টোবর খাইয়া সব মানে ধর্মে আবার আগের ধর্মে ফেরত আসছে, এটা মনে করেছিল। কিন্তু এরা ভাই সেই জিনিস না, আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে। আপনি এরা যে মিটিংটা করলো, যে জিনিসটা তুষার বললেন যে এরা কি চাকরি বিধি মেনেছে, মানেনি। একটা এর চেয়ে একটা শিশু মানে এক লোক, শিশু বলি তাকে, ওই যে আপনার লালমনিরহাট না কি কোথায় এক ম্যাজিস্ট্রেট, সে কি এক কথা বললো, তাকে আমার চাকরি থেকে বাদ দিলেন তো। ওইটা যদি অপরাধ হয়, অপরাধ তো নিশ্চয়ই হয়েছে চাকরি বিধি অনুযায়ী, ওটা যদি অপরাধ হয় তাহলে এদের অপরাধ চাকরি 5 বার করে যাওয়া উচিত। যাবে না, কেন যাবে না? এরা বরং কি হবে, এরা প্রমোশন পাবে। এরা কি করেছে দেখেন, ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছে তারা। একজন লোক ডেপুটি সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি হইতে পারে না, আওয়ামী লীগের কোনো কারণে সে তাকে বাদ দিয়েছে, আওয়ামী লীগ তার উপর নির্যাতন করেছে, অবিচার করেছে, সব ঠিক আছে মানলাম। আজকে থেকে 10 বছর আগে তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে। এখন তাকে আপনি আবার প্রমোশন দিয়া সচিব বানিয়ে রিটায়ারমেন্টে পাঠিয়ে তাকে আপনি আবার পান দাওয়া সব দিবেন, সব মিলে খরচ হবে কত? 42 কোটি টাকা যাবে এককালীন। তারপরে প্রতি বছর যাবে 13 কোটি টাকা করে, মানে তারা তখন সচিব হিসেবে পেনশন পাবে, কাজে বাড়তি পেনশনটা তাকে আপনি দিবেন। এরকম সংখ্যা কত? 786 না কতজন জানি, এরকম দেখলাম। দিবেন আপনি এই টাকাটা প্রতি বছর 13 কোটি টাকা। ভাই এই 42 কোটি টাকা হলে তো আমার এই আহত সবগুলি চিকিৎসা হয়ে যায়। তো এই 786 জনের আপনি আমাকে বলেন, এই আন্দোলনে তাদের কি কন্ট্রিবিউশন আছে? 0 কন্ট্রিবিউশন। তাহলে এটা হলো কিভাবে? এটা যে উপদেষ্টার হাত দিয়ে হয়েছে, সে কি ইউনূস সরকারের উপদেষ্টা না? সে কি বিপ্লবের মাধ্যমে উঠে আসা উপদেষ্টা না? তো সেই উপদেষ্টাটা সাইন করলো কিভাবে? এই কারণে করলো, সে বুঝেই নাই সে কি করতেছে। এমন এমন অথর্বকে নিয়ে আপনি উপদেষ্টা বানাইছেন যাদের এই বিপ্লবের সঙ্গে, গণ আন্দোলনের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। অবসর টবসর নিয়ে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে আসছিল, নাতি নাতনের সঙ্গে খেলাধুলা করতো, ডাইকে এনে বলছে তুমি তো ওইখানে জিমাও, আসি এখানে জিমাও। এই কাজ হচ্ছে, তারা জানেই না যে কি করতেছে আমরা। এই যে 786 জন না কতজন, আমি ফিগারটা অ্যাকুরেট আমার খেয়াল নাই, এই লোকগুলির একটা লোক আন্দোলনের সঙ্গে ছিল? একটা লোক দেখান আপনি, ছিল না। তাকে টাকা দিতে হবে কেন? টাকা দিতে হবে? আওয়ামী লীগ আমাদের নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মী চরে বেশি হয়েছে। বিএনপির লোকগুলি বুঝে যে এত যে ঢালাও রাজনৈতিক মামলা হয়েছে, এই মামলাগুলি প্রত্যাহার করছে গভর্নমেন্ট, কেন করলো না? করা উচিত ছিল না? পলিটিক্যাল মামলা রে ভাই। আপনারা করলেন কি, খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নিলেন প্রথম দিনেই, এবং এইটার বাহাদুরি শেষটাই আসিফ নজরুলের, প্রথম দিনে এই কাজটা আমি করেছি। তা আপনি আর গুলি করলেন না কেন? আর লিডার না? বনে জঙ্গলে থাকছে বিএনপির লোকজন, জামাতের লোকজন অফিস খুলতে পারে নাই, এদের বিরুদ্ধে মামলা হয়েছে, সব পলিটিক্যাল মামলা। আওয়ামী লীগ যা করছে, এই মামলাগুলো আপনি একটা ডিক্লারেশন দিয়ে, একটা দিয়ে আপনার করতে পারতেন, প্রত্যাহার করতে পারতেন না? কেন করেন নাই? এটার নাম গণঅভ্যুত্থানের চেতনা। ভাই চেতনা আগেও দেখছে, মুক্তিযুদ্ধের চেতনা, এখন আছে গণঅভ্যুত্থানের চেতনা। এই চেতনার নমুনা দেখে আমাদের এই চেতনা হারাই যাচ্ছে। এইগুলি বলেন না ভাই, ওই যে বলেন না চেয়ারতে বসে, চেয়ার তো নরম, চেয়ার নরম, গরম, শীতকালে গরম চেয়ার, মজার আর শেষ নাই। কিন্তু এইগুলি ঠিক না। জনাব মাসুদ কামাল, যেটা এর আগেও জানতে চাচ্ছিলাম যে আসলে এদেরকে সবাইকে একবারে কি বাদ দিয়ে সরকার চালানো সম্ভব হতো? সবাইকে একবারে বাদ দিতে বলছে কি? ও তো বললো, ক্লিয়ার করে তো বললো। এটা তো আমিও বলছি একই জিনিস, যে আপনি একটা উদাহরণ তৈরি করেন না, কিচ্ছু না। প্রথম আপনি প্রশাসন সম্বন্ধে আপনি অনেক জানেন, আপনি আমাকে বলেন, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত মেধার গুণে হয়। সেক্রেটারি, বাংলাদেশের ইতিহাসে সেক্রেটারি অলওয়েজ একটা পলিটিক্যাল পোস্ট। বাংলাদেশের সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট, বা এর পোষা কথা। তো প্রথম দিন আইসা যত সেক্রেটারি আছে সবটাকে বাইরে পাঠিয়ে দেন, সব পলিটিক্যাল পোস্ট। সেক্রেটারি ভাই, এই সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তাদের মেধার প্রতি সম্মান রেখে বলি, তারা কি কাজটা করে বলেন তো আপনার? করা যাইতে পারে, হইতে পারে, ধরতে পারে, এই ধরনের খালি মন্তব্য ছাড়া তাদের কামটা কি? ক্লারিক্যাল জব ছাড়া কি কাজ তারা করে? এই তো কাজ করে, ওই করিতে পারে, হইতে পারে, করা যাইতে পারে, এটা ওই এডিশনাল সেক্রেটারি করতে পারে। আপনি সবগুলি সেক্রেটারি বাইরে পাঠিয়ে দেন, সবার জন্য একটা লেসন হয়ে যাবে, এবং সেই শিক্ষার পর আপনি পরবর্তী সময় যার সমস্যা পাবেন আপনি বাদ দিয়ে দেবেন। বাট চেতনাটা তো ধারণ করতে হবে। চেতনা কে ধারণ করবে? উপদেষ্টারা।
এই উপদেষ্টা মণ্ডলীর 80% উপদেষ্টার কোনো সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। 80% উপদেষ্টা তারা এই আন্দোলনের সম্পর্কে তাদের কোনো রকম কন্ট্রিবিউশন নাই, তারা একটা অক্ষরও লেখে নাই। তারা শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, অর্থনৈতিকভাবে এই আন্দোলনকে তারা ধারণ করে না। জি, ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করি আপনাকে। নিশ্চয়ই। আপনি আমাকে বলেন যে 5 তারিখে হাসিনা পলাই গেছে, 4 তারিখে যদি আপনি আন্দোলনের সঙ্গে যদি বলতেন এই তুমি আন্দোলনটা ভালো মতো করো, যদি হাসিনা চলে যায় তাহলে মিস নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। আর বলেন ও কি করতো? আপনাদের পিটাইতো যে বেটা কে এই নূরজাহান বেগম যারা আমার স্বাস্থ্যমন্ত্রী বানাইতে হবো? বানাইছেন তো, বানাইছেন তো। কি আসছে তার কাছ থেকে জাতি কি পাইছে? সে আন্দোলনে কি এমন বিচ্ছুরণ ঘটাই দিছে ভাই? জি, ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসতে চাই। যে কথাটা একটু আগে আমরা বলছিলাম যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত দ্রব্যমূল্য যেগুলো আসলে প্রতিদিন মানুষকে ভাবাচ্ছে, সেগুলো যদি সরকার নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর জন্য সরকার যথেষ্ট সময় নাও পেতে পারে, তাড়াহুড়ো করে একটা নির্বাচনের দিকে সরকারের এগোতে হতে পারে। সেই দিকে এগোনোর জন্য আসলে এই মুহূর্তে সরকারের হাতে কি কি অস্ত্র রয়েছে? আসছি, যেহেতু আমাদের কিন্তু অনেক কথা হলো, আমি দুটো কথা একটু যোগ করতে চাই। পাওয়ার নিয়ে একটা উক্তি আমার খুব পছন্দ। বাংলায় কথাটা এরকম যে আপনার যদি ক্ষমতা থাকে এবং আপনি যদি সেটা লেজিটিমেটলি ব্যবহার না করেন, আপনি এটা হারাবেন। ক্ষমতা ব্যবহার করতে হয় লেজিটিমেটলি। শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার ছিল ইললেজিটিমেট। ধরুন এই যে আমাদেরকে এত আলোচনা আসলো, আমার আজকে ঘটনাচক্রে আমরা 12টার পর 31 তারিখে ঢুকে গেছি, এর আগ পর্যন্ত 30 তারিখ ছিল। 29 ডিসেম্বর দিবাগত রাত, 30 ডিসেম্বর লোকজন ফান করে লাইলাতুল ইলেকশন বলে, রাতের ভোট হয়েছিল। 67 জন রিটার্নিং অফিসার ছিল, 512 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিল। এদের মধ্যে শুধু 6 জন রিটার্নিং অফিসার ওএসডি হয়েছেন, 6 জন অনলি। আর 4-5 জনের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন হয়েছে। বাকিরা সবাই রিটার্নিং অফিসার, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, একই পদে আছেন। 500 যতজন অ্যাসিস্ট্যান্ট যারা ইউএনও ছিলেন তারা সম্ভবত এখন ডেপুটি সেক্রেটারি লেভেলে হয়েছেন, প্রত্যেকে একই পদে আছে। 18 সালের নির্বাচনে যারা এই রাতের নির্বাচন করেছে, আমাদের 3টা নির্বাচনই খারাপ যাতা হয়েছে, কিন্তু 18 ওয়াজ ডিফারেন্ট। অ্যাসাইন্ড একটা ঘটনা ঘটিয়েছে তারা, এবং তারা দিব্যি চাকরি করছেন, দিব্যি চাকরি করছেন। আমি মাসুদ ভাইয়ের সাথে একমত। ধরুন আমরা সবাইকে সরিয়ে দিলাম, এমনি আমাদের ফুল ব্লোন আমলাতন্ত্র আমাদের দেশকে কি কি উদ্ধার করেছিল, আসলে কি করেছিল? মানে আপনি বলছেন এই 5 শতাধিক আমলাকে সরিয়ে দেওয়া সম্ভব? সবাইকে, সচিব সবাইকে সরালেন, অ্যাডিশনাল সেক্রেটারি সরালেন, তারপর জয়েন্ট সেক্রেটারি কথার কথা একটু প্রমোশন বা চলতি দায়িত্ব দিলেন। কি ডিফারেন্স হবে আমি জানি না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের আমলাতন্ত্র আমাদের জাতিকে কি কি সুশাসন দিয়ে ভরিয়েছেন আসলে। আমি ওপেনলি বলতে চাই, এটা শুধু ওনারা না, পুরো এন্টায়ার আমলাতন্ত্র, অন্যান্য ক্যাডারের কথাও বলছি, এটা ওনাদের আলাদা নেই। ওনাদের প্রতি সমস্যাটা কেন? কারণ দুটো ক্যাডার, পুলিশ এবং এই প্রশাসন, তারা শেখ হাসিনার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে সাহায্য করেছে, প্রধান সহযোগী। এই কারণে পুলিশ মাফ চাইছেন, ফৌজদারি অপরাধের মাফ হয় না, কিন্তু তার মধ্যে একটা রিমোর্স দেখছি। আর উনি আমাদেরকে মাফ চাইতে বলছেন। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আগুন নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল, তার মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল, তারা দেখছেন সংস্কার কমিশনের মন্তব্য নিয়ে ফেসবুক এবং অন্যান্য জায়গায় অনেকে বিভ্রান্তিকর লেখা লিখছে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা। সো আমাদের আসলে মাফ চাইতে হবে। এই যে আমরা 3 জন এত কিছু বললাম, অনুষ্ঠানের শেষে একসাথে কম্বাইন্ডলি মাফ চাওয়া দরকার হবে। মানে ওনারা না, আমরা এখন মাফ চাইবো। কারণটা কি জানেন? কারণ আপনি আসলে ওই সক্ষমতা, আপনি পাওয়ার ব্যবহার করেন না। আমি মনে করি এগুলোই যখন করছেন আপনি আপনার দুর্বলতা প্রকাশ করছেন। শুধু ব্যবস্থা নেওয়া না, এক্সাম্পল তৈরি করা এবং সেটা দেখিয়ে দেওয়া দরকার ছিল। প্রকাশ্যে তারা বলছেন, এভাবে কথা বলছেন। একটা জিনিস একটু যোগ করি আবার আমাদের সম্পর্কে, আন্দোলনের কথা আসলো। মিলিটারির রিটায়ার্ড অফিসাররা কিন্তু রাস্তায় নেমেছিলেন। ডিওএইচএস এর আমি তো প্রতি মুহূর্তে কথা বলতাম, আমরা তুষাররা রাস্তায় ছিলেন, আপনারা ছিলেন, আমি কথা বলছি, মানে প্রত্যেকটা জিনিস আমার মনে আছে যে যখন তারা নামছেন, যখন ডিওএইচএস এর মতো জায়গায় বিরাট মিছিল হচ্ছে, বৃষ্টি হচ্ছিল, বিরাট প্রভাব ছিল, এর মধ্যে প্রভাব ছিল। এই রিটায়ার্ড আমলারা কোথাও কোনো কিচ্ছু করে নাই। আমি বেসামরিক আমলাদের কথা কিন্তু আবার নেমেছে। হ্যাঁ, এটাও যোগ করতে চাই, 96-এ তারা সার্ভিস বিধি ভেঙে নেমেছিলেন, সাহস হয়েছিল, এবং বলেন তারা শেখ হাসিনার সময় শাসন আমলে একটু শব্দ করেন নাই, আইন ভাঙেন নাই, এখন আবার ভাঙলেন। তো শেখ হাসিনার সময় ওনার সাহস কম ছিল, এখন সাহস বেশি সম্ভব। কেন? তার মানে সরকারের
ক্ষমতা, বা এই সরকার যে একটা অ্যাডমিনিস্ট্রেটর, এই বোধটাই নেই। আমাদের এগুলো সংকটের জায়গা। দ্রব্যমূল্য নিয়ে এবং আইন নিয়ে, যেমন ধরুন আইন শৃঙ্খলা নিয়ে যদি বলি, আমাদের সবচেয়ে সংকটের মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা ছিল স্বরাষ্ট্র। পুলিশ পালিয়ে গেছে, মানে বাংলাদেশে 71 সালেও হয়নি এগুলো, পুলিশ বলে কিছু নাই। তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষ যোগ্য কিনা আমি সেই আলোচনা এখন ঢুকি না। তার আগে আমি প্রশ্ন করি, আমরা কি ওনাকে একটা আইডিয়াল কাজ করার সিচুয়েশন দিতে পেরেছি? ওনার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে, বিরাট একটা মন্ত্রণালয়, মানে কৃষি মন্ত্রণালয়, এটা চালানোর জন্য একজন পূর্ণমন্ত্রী প্রয়োজন। আর স্বরাষ্ট্র এখনকার সংকট হিসাব করে ওনার 2-3 জন ডেপুটি থাকা উচিত। এইগুলো কি এই সমাধানগুলো করা যায় না? সরকারের প্রবলেম কোথায় আপনি খেয়াল করুন। আমরা সমালোচনাটা কোন জায়গায় করছি? যেটা আপনি করতে পারেন আপনি সেটা করছেন না, ফলে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আপনি ও শুনছেন না, সে শুনছেন না, বলার আগে তো যিনি উপদেষ্টা তাকে আইডিয়াল কন্ডিশন দেবেন, তারপর আলাপ আলোচনা। দ্রব্যমূল্যের কথা যদি বলি, ব্যর্থতাটা কোন জায়গায়? কেউ কেউ বলেন যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে। আমি একটু বিনয়ের সাথে বলি যে অর্থনীতির বেসিক আইডিয়া থাকলে এটা বলা যাবে যে আমাদের ভোগ্যপণ্যে যে ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে সেটা খুব রাতারাতি তুলে ফেলা যাবে না। আমাদের এখানে একটা অলিগোপলি তৈরি হয়েছে খুব বড় বড় কিছু কোম্পানির হাতে, এটা নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেটা আপনি করতে পারতেন, এই যে টিসিবি ট্রাকের কথা আসলো, টিসিবি ট্রাক আমার মনে পড়ে, আমি একটা কলাম লিখেছিলাম একটা পত্রিকায়, যে কারণে টিসিবি ট্রাকের সংখ্যা 400, সারা দেশে আওয়ামী লীগ সময় 400টা মাত্র টিসিবি ট্রাক ছিল। লাইন লম্বা, আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়ান এবং আপনি পান না 3 ঘন্টা দাঁড়ানোর পর, এবং আমরা বাঁচবে কত? 250-300 টাকা ক্ষেত্র বিশেষে প্যাকেজের উপরে। আপনি এর জন্য এতক্ষণ দাঁড়ান। আচ্ছা, এই সরকার কি এটা পারতো না যে উনি টিসিবি ট্রাক অনেক বেশি দেবেন? আমরা তো চেয়েছি হিউম্যান সেন্ট্রিক একটা ডেভেলপমেন্ট। আজকে ডেভেলপমেন্টের সংজ্ঞায় মানুষ যে খাবে, এটাও ডেভেলপমেন্ট। কিন্তু আপনি তো মনে হয় শেখ হাসিনার মতো একই ভূতে আক্রান্ত আছেন। আমি মানি বেশি দিতে গেলে কিছু কিছু মিসইউজ হবে, কিন্তু মানুষকে তো আপনি শান্তি দিতে পারতেন। এটা তো আপনি ইমিডিয়েটলি করতে পারেন। অলিগোপলি ভাঙা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। আপনি আরো নতুন অপারেটর নিয়ে আসা, যেমন কথার কথা ভোজ্য তেলের কথা মাসুদ কামাল ভাই বললেন, 8 টাকা যে বাড়লো, এরপরও কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না আবার। কিন্তু এই যে 4-5টা কোম্পানি, আপনি খুব শক্ত স্টেপ নেওয়া কিন্তু কঠিন। আমি এটা একটু সরকারের পক্ষেই বলবো। আপনাকে দায়িত্ব দিলেও আপনি যখন নিতে যাবেন, ধরুন ঠিক আছে আমি এখন তেল প্রডিউস করব না, আপনি দাম নিয়ে চাপ দিলেন, ওনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। এই কাজগুলো যদি করেন বাজার আরো অস্থির হবে। কিন্তু যে বললাম, আপনি কিন্তু সাবসিডাইজড ওয়েতে মানুষকে আরো বেশি করে দিতে পারেন, আপনার খরচ হবে, আপনার অন্যান্য সো কল্ড ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট কমাতে হবে, কিন্তু আপনি এগুলো করতে পারেন। এগুলো তো করা হচ্ছে না। এবং আমি একেবারেই একমত, আমরা এইখানে বসি বাইরে কথা বলে আমরা বিরাট কিছু করে ফেলবো। যে মানুষটা না ওই টিসিবির লাইনের পেছনে দাঁড়ায় 300 টাকা বাঁচানোর জন্য 3 ঘন্টা, ওর সাইকেল, এবং আমরা আসলে ওই জীবনযাপন করি নাই, আমি প্রায় বলছি কোনোদিনও করিনি। ক্রনিক স্টারভেশন কি? রমজানের কয়েক ঘন্টা স্টারভেশন না, ক্রনিক স্টারভেশন যে টার্মটা আছে, ওটা কি? ওটা আপনি আসলে জানি না। সো তার সামনে আপনি যখন কথা বলেন, বুঝে বলা দরকার। এবং শেষ পর্যন্ত আমি একমত, মানুষ তখন কি করবে? আর অপশন নাই। ঠিক আছে, লেটস সি, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি আসে, আমার তো অপশন আর কিছু নাই, সো ওটা দেখি, ওই চাপ তৈরি করবে। জি, সরোয়ার তুষার, আপনার কাছে ফিরে আসতে চাই। আরেকটা বিষয় আলোচনায় আছে, বিশেষত আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, তারা আগামী নির্বাচনে আসবে কি আসবে না। নির্বাচন কমিশন বলছে যে নিষিদ্ধ না হলে তাদের নির্বাচনে আসতে বাধা নেই। সেই ব্যাপারে আপনার ব্যক্তিগত ভাবনাটা কি? নির্বাচন কমিশনের বক্তব্যকে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না। কেন আমি বলছি, কারণ নীতিগতভাবে আমি মনে করি যে এখন নির্বাচন কমিশন এই সংস্কার প্রস্তাব, নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবের পরে হওয়া উচিত ছিল। ফলে আমি অত নির্বাচন কমিশন যেটা আছে সেটা নিয়ে অত আগ্রহী না। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে একটা মানে জাতীয় ঐক্যমত্যে আসতে হবে, একটা সিদ্ধান্ত আসতে হবে। নিষিদ্ধ হবে কি হবে না সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে 2014, 18, 24 3টা নির্বাচন আমরা দেখলাম, এই 3টা নির্বাচন তো আওয়ামী লীগ দলগতভাবে একটা ক্রাইম করেছে। আমি গণহত্যা, গুম, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা, এগুলো আপাতত একটু পাশে রেখে এটা বলছি যে এই 14, 18, 24 ইলেকশন যে তারা ফ্রড করলো, তারা যে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিল না, এটা কোনো বিচার হবে না। আপনাকে আগে বিচার করতে হবে, বিচারের পরে সিদ্ধান্ত নেব আমরা, যে বা জাতিগতভাবে আমরা সিদ্ধান্ত নেব যে আওয়ামী লীগ আগামী ইলেকশন করতে পারবে কি পারবে না। সংকটটা কখন হয় জানেন? এটা বিএনপির তরফ থেকে আমরা দেখেছি, উপদেষ্টাদেরও কেউ কেউ, আবার এই যে নির্বাচন কমিশনের উনি, প্রায় প্রত্যেকেরই অ্যাটিটিউড এরকম যে আসুক দলগতভাবে আওয়ামী লীগ, কেমন যেন একটা, হ্যাঁ, এবং মানুষ তো তাকে ভোট দেবে না, তো ভোট না দিলে তো এমনি পরাজিত আওয়ামী লীগ, ওইভাবে আপনার ভয় কিসের, এরকম একটা অ্যাটিটিউড। কিন্তু মানুষ তো ইতিমধ্যে আওয়ামী লীগকে পরাজিত করেছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আপনি তো এর চেয়ে বড় গণরায় সম্ভব নাকি একটা দলের বিরুদ্ধে, যে পুরো দল এখন আন্ডারগ্রাউন্ডে, কোনো দলের কোনো একটা নেতাকর্মী প্রকাশ্যে আসা মানে কোনো সাহস দেখাতে পারছেন না, তাহলে সেই দলকে আপনি আবার বলবেন যে ঠিক আছে ভোটের মাধ্যমে মানুষ ফয়সালা করুক? এইটা হয় না। তখন মনে হয় কি যে আওয়ামী লীগের যারা এই ধরনের যুক্তি দেয়, মনে হয় তারা ভাবছেন যে আওয়ামী লীগ হলো বিরোধী দল এখন,
আওয়ামী লীগ তা নয়। আওয়ামী লীগ এখন অন্তত এই মুহূর্তে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে। এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত, যে এই ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে থাকা একটা দলকে আপনি বলতে পারেন না যে তারা দলগতভাবে এই মুহূর্তে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। বরং বলা উচিত যে বিচার হতে হবে এই দলটা 3টা ইলেকশন এভাবে ফ্রড করার কারণে। বিচারের কি বিচার হবে আমরা জানি না, আমরা আগে থেকে বলতে পারি না যে নিষিদ্ধ করে দেন। বিচার হতে হবে, এটা হচ্ছে প্রধান কথা। এইভাবে যুক্তিতর্কটা আগানো উচিত। দলগতভাবে বিচারের প্রয়োজনীয়তা দেখেন? আমি তো মনে করি, কারণ আপনি 14, 18 এবং 24 3টা ইলেকশন কি আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেন নাই? শেখ হাসিনা এটার মানে শীর্ষ পদে ছিলেন, কিন্তু এই পুরো দল কি এটার সাথে ইনভলভ না? আর যেটা আমরা আলাপ করছিলাম যে এই দলের একজন কি বলেছে যে 3টা ইলেকশন আমরা এইভাবে জাতিকে মানে একটা চরম বিশ্বাসঘাতকতা করেছি বাংলাদেশের মানুষের সাথে? তারা তো একজনকেও দেখা যায় না। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসি। আওয়ামী লীগের তরফ থেকে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আবার আসতেও চান, দলের তরফ থেকে তারা একবারও দুঃখ প্রকাশ করলেন না? এখন পর্যন্ত তাদের নেত্রী বিদেশে বসেও বলে চলেছেন যে এই সব কিছুই ষড়যন্ত্র, তিনি কিছুই করেননি। সেইভাবে আসলে তাদের রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তনের সুযোগ আছে কি আদৌ? সেইভাবে নাই, আপনি যেভাবে বলেন সেভাবে নাই। বাট আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক নয়। যে কথাটা হাসান আব্দুল্লাহ কালকে প্রেস কনফারেন্সে বলেছিলেন, এটা সম্ভব না। সম্ভব না এই কারণে, একটা দেশের আওয়ামী লীগ যদি এখনও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থন করে, বঙ্গবন্ধুরা আওয়ামী লীগকে সমর্থন করে, এরকমভাবে তারা কিন্তু বলে, তারা ফ্রেজটা কিন্তু উল্লেখ করে, তারা করে। এরকম লোকের সংখ্যা কয়েক কোটি, কোটিরও বেশি। আমি এটা মনে করি পার্সোনাল। আমার সঙ্গে তো অনেকের যোগাযোগ হয় রে ভাই, আছে। এই বিরাট একটা জনগোষ্ঠীকে আপনি বাতিল করে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করে নেবেন, এটা হবে না। যে জিনিসটা আওয়ামী লীগ ট্রাই করেছিল 15 বছর, তারা জামাতকে বাতিল করতে চেয়েছিল, বিএনপিকে বাতিল করার চেষ্টা করেছিল, এটা হবে না। কাজে আওয়ামী লীগকে সেই সুযোগটা দিতে হবে। তবে যে কথাটা আপনি যেটা প্রথমে বললেন যে শেখ হাসিনাকে সামনে নেওয়া, আওয়ামী লীগের এই লিডারশিপকে সামনে নেওয়া, এটা উচিত হবে না। কেন হবে না সেটা আমি বলি। এটা সে আওয়ামী লীগ করে এই কারণে না, করতে হবে সে ব্যক্তি হিসাবে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে, সে দুর্নীতি করেছে, সে অন্যায় করেছে, সে খুন করেছে। যদি কারোর বিরুদ্ধে প্রমাণ পান, আপনি বিচার করেন। সেই প্রমাণ করতে করতে যদি আওয়ামী লীগের 90% লোকের নামও চলে আসে, আপনি 90% বিচার করেন। আপনি 10% তো থাকবে, আপনি 10%কে বাতিল করতে পারেন না। এটা হলো আমার বক্তব্য। আমি এটা সবসময় পারবেন না, আপনি চেষ্টা করবেন। এখন হয়তো বলবেন আমার হাতে ক্ষমতা আছে, আমি করবো, করে ফেলাবো, কিন্তু পারবেন না। যে দলের নেতৃত্বে জুলাই গণহত্যা হলো, তাদের দিক থেকে দল হিসেবে তারা কি ক্ষমাও চাইবে না? তাই চাওয়া উচিত, কিন্তু দল তো ওদের হাতে, এই 15 বছর যারা এই দলের ক্ষতি করছে, আমি তো মনে করি এই 15 বছরে তারা এই দেশের মানুষ যেমন করছে ক্ষতি, ঠিক একই রকম তারা নিজের দলের ক্ষতি করেছে। যারা এই ক্ষতিগুলি করেছে তাদের বিচার হবে। এবং তারা যেহেতু ক্ষমতায় আছে, তারা যেহেতু এখনো লিডারশিপে আছে, তো এই জিনিসটা কি হয়েছে আমি বলি আপনাকে, কি কারণে এটা হয়েছে। এটা হতো না, কিন্তু এটা হয়েছিল এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে তাদের ভুলের কারণে হচ্ছে এটা। তারা করেছে কি, তারা যখন দলকে আক্রমণ করেছে, দলের সেই নিরীহ যারা লোক আছে তারা কিন্তু বাঁচার জন্য এই নেতৃত্বের উপরে নির্ভর করতেছে। কিন্তু তাদেরকে যদি বলা হতো আমরা এই নেতৃত্বে সবার বিচার করব, তখন তারা কিন্তু উঠে আসতো। এটা কি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে, আওয়ামী লীগে শেখ পরিবারের বাইরে কি আদৌ ভাবনার সুযোগ আছে? আপনি তো সুযোগই দেন নাই, আপনি তো সেই সুযোগই দেন নাই। আপনি তো সরাসরি আওয়ামী লীগকে অ্যাটাক করে বসছেন। দেখেন 71-এর গণহত্যার জন্য জামাতে ইসলামের বিচারের কথা বলা হয়েছিল, জামাতের লিডারদেরকে বিচার করা হয়েছে, বলছে দলকেও নিষিদ্ধ করতে হবে। আমি কিন্তু মনে করি দ্যাট ওয়াজ রং ডিসিশন। কেন হবে দল, কেন নিষিদ্ধ হবে? ওই দল কেন আগের লোক করে? 71-এ যারা গণহত্যার সঙ্গে ছিল, জামাতকে এখন সেই লোকগুলি করে? তা তো করে না। তো দলের কি দোষ রে ভাই? জি, ডক্টর জাহেদ এই প্রসঙ্গে যদি কিছু যোগ। আমি দলের দোষ আছে বলে মনে করি। আমি আমার মানে অন রেকর্ড এগুলো আছে, সেটা হলো বিশেষ করে আমি 30 ডিসেম্বর এই রাতে সিল মারার পর থেকে আমি বলছি আওয়ামী লীগ বলে কোনো দলের এক্সিস্টেন্স ওর কবর করে ফেলেছে। দলকে বিচারের আওতায় আনা, তুষার যেটা বললো নির্বাচন এর আগে মানে দলগতভাবে আপনি করেছেন কিনা, আমি শেষ একটা উদাহরণ দিই। 3 অগস্ট আওয়ামী লীগ ঘোষণা করেছিল 4 অগস্ট সব আওয়ামী লীগ মাঠে যাবে। মাই ইন্টারপ্রিটেশন ওয়াজ ওই সময় পুলিশ তার হয়ে আর পেরে উঠছিল না এবং সেনাবাহিনী গুলি করতে আর চাইছে না, তো গুলি করবে না সে। ফলে সে শেষ চেষ্টা হিসাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছিল। সেদিন 100-র বেশি মানুষ মারা গেছে।
আমাদের যারা অভ্যুত্থানে ছিল তাদের একটু কম, আওয়ামী লীগেরও মারা গেছে। সেটা তো সেই সময়ের হিসেব, আসলে তো হিসাব তো তাহলে আরো আপনি বেশি হবে। কিন্তু এটা একটা প্রকাশ্য প্রমাণ যে আপনি আওয়ামী লীগকে মাঠে নামিয়েছেন হত্যাযজ্ঞ চালানোর জন্য, এটা প্রমাণ আছে, এটাই জাস্ট এর মধ্যে লটস অফ ইনফরমেশন যেগুলো দিয়ে আমরা বলতে পারি আওয়ামী লীগ রাজনৈতিক দল। এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশ, আমি বারবার বলছি, এটা একটা ক্রিমিনাল এম্পায়ার ছিল, এটা একটা মাফিয়া স্টেট ছিল, বিভিন্ন রকম ক্রিমিনাল মিলেছে, কেউ দলের নামে দল, কেউ আমলা, কেউ ব্যবসায়ী, সে আসলে ক্রিমিনাল, বিদেশি গোয়েন্দা সংস্থার লোক টোক মিলে একটা নেক্সাস। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আমি মনে করি, এবং আমি একমত যে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি হইতে হবে, তো এটাও আমি একমত। আপনি আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি না, আটারলি একটা ক্রিমিনাল গ্যাং আমি মনে করি। কিন্তু এই জায়গায় একটু তুষারের সাথে আমি ডিফার করব, সেটা হচ্ছে বিচার হলে ও বলছে যে আমি নিশ্চিত নই কি হবে, যদিও তার সংগঠন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে স্পষ্ট কথাবার্তাও আছে। আমি মনে করি আসলে বিচার এখন আসলে করা সম্ভব না, আমরা জানি নিশ্চয়ই আইসিটি যে অ্যাক্ট আছে সেখান থেকে সংগঠনে বিচার করার অপশন সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তার মানে আমরা ধারণা করতে পারি যে সরকার একটা নীতিগত অবস্থা, এটা আবার চেঞ্জ করা যাবে না তা না, অন্তত এখন নিয়েছেন যে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করবেন না তারা। আচ্ছা, আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে যেটা হবে তার মধ্যে এক ধরনের ভিকটিম সাইকোলজি দেখানোর চেষ্টা হবে, এবং গ্লোবালি আমরা কিন্তু একটা কথা বুঝতে হবে, আমরা চাইলেও গ্লোবাল সিচুয়েশন খুব বেশি পাল্টাতে পারবো না, এইগুলোর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা কথা আমি যোগ করতে চাই, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু বলেছেন সরাসরি পশ্চিমা দেশগুলো বিশেষ করে বা দূতাবাসগুলো তাদের চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে। এখন কেউ বলবেন যে ওরা চাইছে তাতে কি হয়েছে আমরা করে ফেলবো, আমার কাছে মনে হয় জিনিসগুলো এত সহজ হয়ে উঠবে না। রাদার আমার কাছে যেটা মনে হয়, বিচার তো আছেই, প্রত্যেকের বিচার করতে হবে, আর যে পরিমাণ ডেটা আমাদের হাতে আছে, আমরা না আওয়ামী লীগকে যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, এগুলো দশকের পর দশক ওকে আসলে কবর দিয়ে রাখতে পারবো, মানে ও হন্টেড হবে। আমি এই জুলাই অগাস্টের কথা বলছি না, আপনি এর আগের কথাগুলো যদি বলেন। কিন্তু একদল সমর্থক আছেন না যে আপনি যতই তথ্য দিন না কেন তারা আপনারটা বিশ্বাস করবেন না, তাদের যে ভাষ্য সেটাই বিশ্বাস না, করবেন। তাদের ভাষ্য হোক, এটা আলটিমেটলি মারা যাবে, মানে তাদের যে সংখ্যা, আমরা এই সংখ্যা নতুন কোন আওয়ামী লীগের মানুষজন যাবে না, এবং এগুলো ক্রমাগত হতে 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 আমি বিশ্বাস করি যে এই সংখ্যাটাও কমবে। এখন এটা তো ফ্যাক্ট, যে পার্সেন্টেজের মানুষের যে সংখ্যাটা খুব কম হবে না, এই পার্সেন্টেজের মানুষকে তো সামহাউ অ্যাকোমোডেট করতে হবে, সেটা এখন কোথায় তারা অ্যাকোমোডেটেড হবে সেই আলাপ হতে পারে। এবং আমি মনে করি আমরা যেগুলো ক্রমাগত আনতে থাকি, যারা এখন পর্যন্ত যাদের রিমোর্স নেই, আস্তে আস্তে আসলে এই ব্যাপারগুলো হতে পারে। ডিফিটের একটা ফিলিং তো তাদের এখনো আছে, এইটা তীব্র ধাক্কা খেয়েছে, তাই হয়তো আমরা দেখছি না, ধীরে ধীরে চেঞ্জ হতে পারে। কিন্তু নতুন যদি না যায়, নতুন ব্লাড যদি আওয়ামী লীগে না যায়, দিনের শেষে আসলে তেমন কিছু হবে না। এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে চাই, মাঠেও রাজনৈতিক কর্মী বলে কেউ আসলে খুব বেশি আসবে না। আওয়ামী লীগের মাঠে কারা ছিল জানেন? যারা ওই দলের সাথে থেকে ক্রাইম করে, ক্রিমিনাল হয়ে লুটপাট করতে পেরেছে। লুটপাট করা মানুষের মাঠে থাকার আমরা দেখেছিলাম না, মানে সব গাছের পাতাও আওয়ামী লীগ করে, এরকম কথা বলা হতো না? কি হলো এরপর যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন? কাউকে কি আমরা দেখতে পাচ্ছি? ভিডিও একটা দেখলাম কিছুদিন আগে, 8-10 জন মানুষ দৌড় দিচ্ছে জয় বাংলা বলে, এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, হাঁটাও, এবং কিছুক্ষণের মধ্যে এটা করে আবার করে ফেলছে। এটা হয় না, অথচ বুলেটের সামনে দাঁড়িয়েছিল কারণ মানুষের মধ্যে সেই স্পিরিটটা ছিল। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।